আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইবিয়ান গ্রুপের আয়োজনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের বিশেষ বিতর্ক অনুষ্ঠান। সাথে আছি আমি ইজাজ মোহাম্মদ অনিক। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে তা হচ্ছে দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। বিষয়ের পক্ষে বলবেন ব্যবসায় প্রশাসন অনুষদ, বিষয়ের বিপক্ষে বলবেন বিজ্ঞান অনুষদ। সুপ্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সাথে। পক্ষদল অর্থাৎ ব্যবসায় প্রশাসন অনুষদের বিতর্কিকরা হলেন আরশি আখি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, শম্পা সুলতানা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও তাদের দলনেতা উম্মে হাবিবা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। বিপক্ষ দল বিজ্ঞান অনুষদের বিতর্কিকরা হলেন ফারিয়া ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগ, মাসুমা চৌধুরী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ ও তাদের দলনেতা হিসেবে সাথে রয়েছেন হালিমা খাতুন মিম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবারে আমরা পরিচিত হব আজকের বিশেষ বিতর্ক অনুষ্ঠানের বিশেষ আলোচকের সাথে। আলোচক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব আরিফুল ইসলাম, সাবেক কৃতি বিতার্কিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং প্রভাষক, আইন ও বিচার বিভাগ, বিইউ বিটেক। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন আজকের বিশেষ বিতর্ক অনুষ্ঠানের নিয়মগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে 2.5 মিনিটে সতর্কতা সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিতর্ক অনুষ্ঠান। সরাসরি বিতর্কে চলে যাচ্ছি। প্রথমেই আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বিতর্কিককে। চলে যাচ্ছি আরশি আখির কাছে। জি, ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে ফ্লোর প্রদানের জন্য। পরিবেশ না থাকলে আমাদের সমাজেরও কোনো অস্তিত্ব থাকবে না। মার্গারেট মিডের এই উক্তিটির সাথে আমি পুরোপুরি একমত। যতই উৎপাদন বাড়বে, বেচাকেনা বাড়বে, ততই জিডিপি বাড়বে। সময়ের সঙ্গে সঙ্গে এই অতি উচ্চাকাঙ্ক্ষী উৎপাদনের চক্রের মধ্যে পড়ে পৃথিবীর মাটি, পানি, জলাশয়, বনভূমি বিপর্যস্ত হচ্ছে। অর্থনৈতিক চিন্তার ধরন পাল্টেছে। প্রতি বছর পৃথিবী থেকে 18 মিলিয়ন একর বনভূমির উধাও হয়ে যাচ্ছে। প্রতিদিন পৃথিবীর 12 কোটি গাছ কেটে ফেলা হচ্ছে। মহাসাগরগুলোতে প্রতি বছর 80 লাখ টন প্লাস্টিক বর্জ্য জমছে। সমুদ্রে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিকের মাছের মাধ্যমে মানবদেহে ঢুকে পড়ছে। মাত্রাতিরিক্ত পেস্টিসাইডে পৃথিবীর প্রায় 40% জমির উর্বরতা কমছে। মাটির নিচের অণুজীবগুলো মারা যাচ্ছে। 50টি দেশের বিশেষজ্ঞরা মিলে একটি 1000 পৃষ্ঠার ভীতিকর প্রতিবেদন প্রকাশ করেছেন। তারা বলছেন খুব শিগগিরই বিশ্বের 10 লাখ প্রজাতির উদ্ভিদ আর প্রাণী হারিয়ে যাবে। এমন পরিস্থিতিতে আজকে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে পরিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার। এবং ইবিয়ান আয়োজিত প্রীতি বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। অত্যন্ত যৌক্তিক কারণে আমি পক্ষে অবস্থান করছি। আমি এই বিতর্কের মঞ্চে আলোচনা করে যাব উন্নয়ন বড় নাকি পরিবেশ, এবং দ্বিতীয় বক্তা বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি কতটা এবং কি কি সেগুলোর জন্য নগরায়ন কিভাবে দায়ী সেটা আলোচনা করে যাবেন। তাছাড়াও দলনেতা শিল্পায়নের ফলে সমস্যা ও বিকল্প হিসাবে কৃষি অর্থনীতি নিয়ে আলোকপাত করবেন। বাংলাদেশে সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রকল্পের বাস্তবায়ন পর্যায়ে প্রশ্ন উঠেছে। উন্নয়নের জন্য কি পরিবেশ গুরুতর ক্ষয়ক্ষতির আশঙ্কাকে উপেক্ষা করা হচ্ছে?
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে বৃহদাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রত্যাশা পূরণ হবে, কিন্তু বিশ্বে হেরিটেজের তালিকায় অনন্য বনভূমি সুন্দরবনে কি এর বিরূপ প্রভাব পড়বে না? এই প্রকল্পটিতে মূল জ্বালানি কয়লা চালিত হওয়ায় বিদ্যুতের দাম হয়তো কম হতে পারে, কিন্তু সুন্দরবনের পরিবেশ ও প্রকৃতি বিপন্ন হলে যে বড় ধরনের ক্ষতি হতে পারে। কম দামের বিদ্যুৎ কি সেটা পুষিয়ে দিতে পারবে? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য, কিন্তু লোকালয়ে এ ধরনের প্রকল্প কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন? এখানকার রেডিয়েশন কোনোভাবে ছড়িয়ে পড়লে তা অ্যাটম বোমে পরিণত হতে পারে। পাবনা হতে পারে হিরোশিমা নাগাসাকি। প্রকৃতির ক্ষতি সবসময় অর্থের মাপকাঠিতে ফেলা উচিত নয়। একই ধরনের যুক্তি উঠে এসেছে দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়ে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে ব্যয় কম পড়বে ঠিকই, কিন্তু পরিবেশ ও মানব বসতির যে ক্ষতি সাধন হবে তা কম দামের জ্বালানি পুষিয়ে দিতে পারবে কি? অবশ্যই পারবে না। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করে তবেই উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। শুধুমাত্র উন্নয়নের দিকে যদি আমরা নজর দিই, তাহলে আমাদের পরিবেশের যেই ক্ষয়ক্ষতিটা আমরা স্থায়ীভাবে করে যাব তা হয়তো পুষিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে পরিবেশের দিকে এবং পরিবেশের ভারসাম্যের দিকে। দেখেন মাননীয় সভাপতি, 2022 সালের মধ্যে 1,75,000 মেগাওয়াটের যে সুইডেনে বর্জ্য ব্যবস্থাপনার এতটাই এগিয়েছে যে রিসাইকেলিং কারখানাগুলো সচল রাখতে দেশের বাইরে থেকে বিপুল বর্জ্য আমদানি করতে হচ্ছে। ইউরোপ জুড়ে কাগজ, প্লাস্টিক, মেটাল আর গ্লাস রিসাইকেলিং খাতে বিপুল পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয়ভাবে খাদ্য বর্জ্যের ফুড ওয়েস্ট প্রায় পুরোটা দিয়েই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু আমরা কেন প্রাকৃতিক সম্পদ নষ্ট করে তবেই এই সকল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি? ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের পক্ষ দলের প্রথম বক্তাকে। এ পর্যায়ে আমরা চলে যাব বিপক্ষ দলের প্রথম বক্তা ফারিয়া ইসলামের কাছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় সভাপতি, বিচারক মন্ডলী, প্রতিপক্ষ বন্ধু সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। বৈদ্যুতিক গোলযোগ এবং আবহাওয়ার কারণে আমি আজকে ভিডিওতে আসতে পারলাম না। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। পরিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার, প্রতিপাদ্যে এবং প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি স্লোগানে আজকে বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আজকের বিতর্কের বিষয় দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। সঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়বস্তু কেন নির্ধারণ করা হলো? কেন আমরা অরণ্যকে ফিরে পেতে চাই? কেনই বা নিয়ে যেতে বলছি এ নগর? মাননীয় সভাপতি, এর একমাত্র কারণ প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের জীবন আজ অসহায় করে তুলেছে। বাংলাদেশে উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি, ভূমিধস, নদী ভাঙন, প্রচন্ড তাপমাত্রা বৃদ্ধি, যা একের পর এক জনজীবনকে অসহায় করে তুলেছে। মাননীয় সভাপতি, এগুলোর জন্য দায়ী মূলত দুটি কারণ: কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ এবং নদীর উপরে বাঁধ স্থাপন। মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত নিঃসরণের ফলে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে এবং আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা এখন খুবই চোখে পড়ার মতো। অপরদিকে নদীর উপরে বাঁধের কারণে নদীর নাব্যতা হারাচ্ছে, খরা, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে বাংলাদেশে। মাননীয় সভাপতি, আমাদের মূল আমরা দুর্যোগ মোকাবেলায় যখন সক্ষমতা অর্জন করতে পারবো, তাহলে আমরা কখনোই বলবো না যে নগর ফিরিয়ে নিয়ে যাও। আমরা যদি দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে পারি, তখনই আমরা আমাদের এই নগরায়নকে আরো উন্নীত করতে পারবো। এইগুলোর জন্য মূলত কারা দায়ী? এই দুর্যোগ, এগুলোর জন্য কি আমরা দায়ী? আমরা এগুলো শিকার। আজকের বিতর্কের মূল জায়গাটি হচ্ছে যে দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। কিন্তু আমরা এই নগরায়নের মাধ্যমেই কিন্তু আমাদের অর্থনীতিকে দাঁড় করিয়ে আমরা আমাদের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে পারি।
যখন আমরা দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে পারবো, তখন আমরা এই নগরকে ফিরিয়ে নিতে বলবো না। আমাদের দেশে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় সেটাকে আমরা করি, মানে ও আমাদের দেশে হয় না, অন্যান্য দেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে বড় একটি কারণ অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ। এর জন্য শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করেন সংশ্লিষ্টরা। বিভিন্ন গবেষণায় এর সত্যতা মিলেছে। বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণের 40% জন্য দায়ী। প্রতিবেদনে বলা হয় সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন। দেশটিতে প্রতি বছর 11,256 মেগাটন কার্বন নিঃসরণ করে। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কার্বন নিঃসরণের পরিমাণ বছরে 5,275 মেগাটন। কিন্তু মাননীয় সভাপতি, উন্নত দেশগুলো এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের ফলেও এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের ফলেও মানে এক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের ফলেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তারা সক্ষম, কারণ তারা নগরায়ন, অর্থনীতি, শিল্পায়নের মাধ্যমে তাদের অর্থনীতিকে মজবুত অবস্থানে দাঁড় করিয়েছে। ফলে তারা তাদের যে সমস্যাগুলো সেগুলো থেকে উন্নীত হতে পারছে, কিন্তু আমরা তা করতে পারছি না। আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে এসডিজি এর পরিমাণ থেকে 80% কম, কিন্তু তারপরেও আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করতে পারছি না। এখন 80 গুণ কার্বন ডাইঅক্সাইড যখন আমরা নিঃসরণ করতে পারবো, তখন আমরা এসডিজি এর মাত্রাকে ছাড়াতে পারবো। কিন্তু এখনো আমরা 80% কম কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করি, কিন্তু তারপরেও আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে 100 বছর আগেও কিন্তু আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ ছিল, কিন্তু তখন আমরা কার্বন ডাইঅক্সাইড আরো কম নিঃসরণ করতাম। কিন্তু তাহলে আমরা কিভাবে আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো? যখন আমরা নিজেদেরকে শক্তিশালী অবস্থানে তুলে ধরতে পারবো। এছাড়া যে নদীর বাঁধ, বাংলাদেশের সাথে অভিন্ন 52টি নদী আছে ভারতের সাথে, কিন্তু সেই নদীগুলো বাঁধের পেছনে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশ, ফলে আমরা জানি, আপনারা ফারাক্কা বাঁধের কথা সবাই বলবেন। ফারাক্কা বাঁধের ফলে আমাদের দেশে যে পরিমাণ বন্যার সৃষ্টি হয়, আমরা অন্য সময় পানি পাই না, এগুলো কিন্তু আমাদের দেশকে অনেক ক্ষতির মুখে ফেলছে। ফলে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। এছাড়াও আমাদের আমাদের পক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে মাত্রাতিরিক্ত প্লাস্টিক, মাত্রাতিরিক্ত পেস্টিসাইড, আমাদের দেশ কিন্তু মাত্রাতিরিক্ত প্লাস্টিক ফেলছে না, এগুলো কিন্তু অন্যান্য দেশের ক্ষতির শিকার হচ্ছে। আমরা মাত্র শিকারী, কিন্তু আমরা কখনো এর জন্য দায়ী না। ফলে আমাদেরকে করতে হবে আমাদের শক্ত অবস্থান, নগরায়ন, শিল্পায়নের মাধ্যমে আমাদের শক্ত অবস্থান নিজেদের তৈরি করতে হবে। ফলে আমরা শক্ত অবস্থান তৈরির ফলে আমরা নিজেদেরকে ক্ষতি থেকে বাঁচাতে পারবো। তাই মাননীয় সভাপতি, বিচারক মন্ডলী এবং প্রতিপক্ষ বন্ধু সবাইকেই বলছি, আজকের বিতর্কের বিষয় দাও ফিরিয়ে সে অরণ্য, ল এ নগর এর বিপক্ষে অবস্থান করে সবাইকে বলছি যে আমরা যেন অর্থনৈতিকভাবে সচল হয় এবং আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি পক্ষ দল তথা ব্যবসায় প্রশাসন অনুষদের দ্বিতীয় বিতর্কে শম্পা সুলতানার কাছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রাকৃতিক এই দুর্যোগের জন্য আমি ক্যামেরায় থাকতে পারছি না এবং আমার কথা ঠিক মতো শোনা যাবে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার যুক্তি উপস্থাপনা করার জন্য। যে নগরায়নের জোয়ারে ভাসতে গিয়ে তলিয়ে যাচ্ছে শহরের শত শত ঘরবাড়ি, মেগাসিটি শহর ঢাকা শহরে পাকা রাস্তায় জমছে হাঁটু পানি, বন্যার কবলে পড়ে জমি জমা ভিটামাটির সর্বোচ্চ হারাচ্ছে মানুষ, অক্সিজেনের ভান্ডার সবুজ অরণ্যে কেটে বানানো হচ্ছে পার্ক, রেস্তোরাঁ, গড়ে তোলা হচ্ছে নগরায়ন। যে নগরায়ন মানে কার্বন ডাই অক্সাইড আর দূষণ, সেই নগরায়ন কখনোই আমাদের কাম্য হতে পারে না। তাই জোর গলায় বলছি, দাও ফিরিয়ে সে অরণ্য, ল এ নগর। যেন চিরসবুজ অরণ্যের ভান্ডারে বাস করেও অক্সিজেনের অভাবে মরতে না হয়। সঙ্গত কারণেই আমি পক্ষে অবস্থান করছি। নদী ভাঙন, নদী দূষণ, নদী ভরাট করে নগরায়ন, বুড়িগঙ্গার মতো মরা নদীগুলোর দিকে তাকালে কে বলবে নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ? মাননীয় সভাপতি, চলতি শতকে দুর্যোগের শীর্ষে 10 দেশের মধ্যে বাংলাদেশের
হয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি দুঃখিত, আমরা হয়তো যান্ত্রিক ত্রুটি কিংবা বৈদ্যুতিক গোলযোগের কারণে পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে হারিয়েছি কিছু সময়ের জন্য। পরবর্তীতে সময় অনুযায়ী আমরা আবার তার কাছে ফিরে যাব। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে আমি বাড়ি চলে গেছিলাম। আমি আবার আমার যুক্তি উপস্থাপন করছি। চলতি শতকে দুর্যোগের শীর্ষে 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশে 11,20,00,000 মানুষ দুর্যোগের শিকার হয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মমি মিজোদেরি বলেন, আমরা ইচ্ছাকৃতভাবে ধ্বংসাত্মক কাজ করছি। গত 20 বছরের দুর্যোগের ঘটনাগুলো পর্যালোচনা করলে যে কেউ এই সিদ্ধান্তেই পৌঁছাবেন। মাননীয় সভাপতি, গত 20 বছরে বিশ্বব্যাপী প্রায় 7,348টি বড় ধরনের দুর্যোগের ঘটনা ঘটেছে। বড় ধরনের দুর্যোগের মধ্যে ছিল খরা, বন্যা, ভূমিকম্প, সুনামি, দাবানল ও অতিরিক্ত তাপমাত্রা। এসব দুর্যোগের 12 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগের কারণে দুর্ভোগের শিকার হয়েছে 420 কোটি মানুষ, আর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে $2,97,000 কোটি। বাংলাদেশের সাম্প্রতিক দুর্যোগের কারণ বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন। মাননীয় সভাপতি, বিপক্ষীয় দলনেতা বলে গেলেন কার্বন নিঃসরণের কথা, উনি বলে গেলেন প্রাকৃতিক দুর্যোগের কথা, উনি বলে গেলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের বিপর্যয় অবস্থার কথা। কিন্তু তিনি একবারও কি ভেবে দেখেননি এই দুর্যোগের কারণ কি? এই দুর্যোগের কারণ এই নগরায়নই। এই নগরায়নই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী এই সকল দুর্ভোগের জন্য। তাছাড়া শিল্পভিত্তিক অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কার্বন নিঃসরণ। আর এটাই বৈশ্বিক উষ্ণতা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় সবকিছুর জন্য দায়ী। মাননীয় সভাপতি, 21শ শতাব্দীতে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জার হয়ে দাঁড়িয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ। বিগত কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ যেন আমাদের পিছুই ছাড়ছে না। গত বছর দেশের উপর আঘাত হানে মহাপ্রলয়ঙ্কারী সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফান। বিগত বছরগুলোতে আইলার, সিডর, ফনি, নার্গিসের মতো আরো অনেক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানলেও আমফানের আঘাতটি ছিল খুবই শক্তিশালী। আমফানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলবর্তী এলাকা। শুধু গত বছরই বা তার আগের বছরই নয়, এবছরে ঘূর্ণিঝড় ইয়াস আমাদের পিছু ছাড়েনি। শুধু ঘূর্ণিঝড় ইয়াস না, এখন বর্তমানে যে হারে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হলো, জানি না এবছর আমাদের পিছু ছাড়বে কিনা। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সারা দেশে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা। মাননীয় সভাপতি, এছাড়া বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ ও পরিবেশগত ঝুঁকির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি বাংলাদেশ। প্রায় 28% মানুষ মারা যাচ্ছে পরিবেশ দূষণজনিত অসুখ বিসুখের কারণে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে পৃথিবীর অধিকাংশ দেশ নগরায়নের কবলে পড়ায় বর্তমানে আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে নগরায়নের হাত ধরে বহু সমস্যা সমাজকে জর্জরিত করছে। শহরাঞ্চলের অত্যাধিক শিল্পের বিকাশ, চূড়ান্ত সামাজিক অবমাননা ইত্যাদির জন্য নগরায়নই অনেকাংশে দায়ী। মাননীয় সভাপতি, পৃথিবীর অর্ধেক মানুষ এখন শহরমুখী এবং শহরের লোক সংখ্যা 2030 সালের মধ্যে 70% বেড়ে যাবে। নগর উন্নয়নের পরিকল্পনা এমন ভাবে করা উচিত যাতে তা জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রতিক্রিয়া না ফেলে, সেটা হোক গাছের ক্ষেত্রে হোক কিংবা কোনো পোকামাকড়ের ক্ষেত্রে। এটা ইকোসিস্টেমে ফিরিয়ে আনার জন্য খুবই জরুরি একটা পদক্ষেপ। তা না হলে সেই উন্নয়ন বা নগরায়ন হবে দেহ ছাড়া প্রাণের মতো। নগরায়নের ফলে বড় বড় শহরগুলোতে শিল্প কারখানার বর্জ্য যানবাহন থেকে সৃষ্ট দূষিত ধোঁয়া পরিবেশ দূষণ করছে। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মশা বিস্তার লাভ করছে, ফলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগগুলো বেশি ছড়াচ্ছে। যদি বিপক্ষীয় দলের বক্তাগণ ভাবেন যে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে গিয়ে খরচের একটা বিষয় এসে যায়, তাহলে আমি বলবো এসব কারণে স্বাস্থ্য খাতে যে পরিমাণ খরচ বেড়ে যাচ্ছে সেই দিকটার কথা একবার ভাবুন। মাননীয় সভাপতি, অপরিকল্পিত নগরায়ন প্রক্রিয়ার বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে
ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা। এইসব অবকাঠামোর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আবর্জনা নিষ্কাশনের আধুনিক ও বিজ্ঞানসম্মত সুষ্ঠু কোনো ব্যবস্থাই নেই। ফলে অসংখ্য মানুষের গৃহস্থান থেকে প্রচুর পরিমাণে গৃহস্থালী আবর্জনা প্রতিদিন এখানে সেখানে নিক্ষিপ্ত হচ্ছে। কঠিন বর্জ্য অপসারণের ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং সেকেলে। আবর্জনা নিয়ে দুটো কথা আছে। প্রথমটি হলো আজকের আবর্জনা আগামী দিনের সম্পদ, আর দ্বিতীয়টি হলো আবর্জনায় নগদ অর্থ। আবর্জনা বা সুলতান অপদ্রব্য সাহেব, আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সময় কর্তৃক শেষ, আপনি শেষ অবধি করুন। আমি কিছু সময় চেয়ে নিচ্ছি। আবর্জনা বা অপদ্রব্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বর্জ্য সংরক্ষণ, নিরপেক্ষায়ন, নিষ্ক্রিয়করণ অথবা প্রক্রিয়াজাতকরণ করে ব্যবহার উপযোগী বিভিন্ন নতুন জিনিস বানানো উচিত। এতে যেমন পরিবেশ লাভবান হবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশের মানুষ। পরিবেশকে হুমকির মুখে ফেলে তথাকথিত নকরায়ন বন্ধ করা হোক, কেননা আপনার পরিবেশের উপরই আপনার সুস্থ থাকা নির্ভর করে। আসুন পরিবেশ বাঁচাই, সুস্থ থাকি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা চলে যাব বিজ্ঞান অনুষদ তথা বিপক্ষ দলের দ্বিতীয় বিতর্কী মাসুমা চৌধুরীর কাছে। বিপক্ষ দলীয় প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কথা, কিন্তু তিনি সুকৌশলে এড়িয়ে গেলেন এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কারা আসলে দায়ী। যারা আসলে দায়ী তারা শীর্ষ 10 দেশ হলেও আমরা বেশি ঝুঁকিগ্রস্ত দেশ হিসেবে অবস্থান পাচ্ছি। এর জন্য আমাদের এই দুর্যোগ মোকাবেলার জন্য দরকার একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো। এবং প্রথম বক্তা বলে গেলেন যে আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা, রূপপুর পারমাণবিক চুল্লির কথা বলে গেলেন, কিন্তু এখানে যদি আমি পরিবেশ বান্ধব কোনো প্রযুক্তির ব্যবহার করতে চাই, আমি যদি দুর্যোগ মোকাবেলার জন্য একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি করতে চাই, সবার আগে যেটি জরুরি সেটি হলো অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় দাও ফিরিয়ে সেই অরণ্য, নাও এ নগর। বিষয়ের বিপক্ষে বলছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেছেন, আমি দলের দ্বিতীয় বক্তা হিসেবে তথ্য দিয়ে আমাদের দলের অবস্থান সুদৃঢ় করে যাব এবং আমার দলের দলনেতা এসে আমাদের বক্তব্যের সমন্বয় সাধন করে যাবেন। মাননীয় সভাপতি, বাংলাদেশ ভাটির দেশ। ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা প্রতি বছর খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদির মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হই। কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়গুলো রুখতে গিয়ে বনায়ন খুব মুখ্য একটি ভূমিকা পালন করতে পারবে, যখন বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলো হচ্ছে শিল্পোন্নত এবং কার্বন নিঃসরণে আমাদের অবস্থান নিচে হওয়া সত্ত্বেও আমরা বারংবার শিকার হচ্ছি প্রাকৃতিক দুর্যোগের। তার কারণ কি? তার কারণ একটাই, প্রতিপক্ষ। আমরা এখনো দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে পারিনি। মাননীয় সভাপতি, আমরা দুর্যোগ মোকাবেলায় তখনই সক্ষমতা অর্জন করতে পারবো যখন আমরা একটি শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। আমাদের একটি শক্তিশালী অর্থনীতি প্রতিষ্ঠা লাভ করতে হলে আমাদের প্রাচীন গ্রামীণ কৃষি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে শিল্প নির্ভর অর্থনীতির দিকে ঝুঁকতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, তখনই আমরা আমেরিকা, কানাডা, জাপানে, ইউরোপ মহাদেশের কান্ট্রিগুলোর মতো আমার শক্ত হাতে ভূমিকম্প, সাইক্লোন, তুষারপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ঘটনাগুলোকে রোধ করতে পারবো। এবং প্রতিপক্ষ আজ থেকে যদি বাংলাদেশ থেকে সকল শিল্প কারখানাকে বন্ধ করে দেওয়া হয়, তবে কি আমরা রুখতে পারবো উত্তরাঞ্চলের বন্যা কিংবা প্রতিবেশী দেশগুলোর বরফ গলা? তাহলে আমরা বিভিন্ন প্রতিবেদনে বারবার আমরা দেখেছি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে এবং সি লেভেল বৃদ্ধিতে বাংলাদেশ কতটুকু দায়ী আসলে। কিন্তু আমরা শিকার হচ্ছি বারংবার, যারা এই বিভিন্ন নিয়ামকের জন্য দায়ী পরিবেশ দূষণের, তাদের থেকে আমরা বেশি শিকার হচ্ছি, কারণ আমাদের সেই শক্তিশালী ব্যবস্থাটা নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশগুলোর লাগামহীন আকাঙ্ক্ষা এবং শিল্পায়নের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকার জলবায়ুর দ্রুত পরিবর্তন হয়েছে এবং এর বিরূপ প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। প্রতিপক্ষ সবচেয়ে কম কার্বন নিঃসরণ করা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 39তম। বছরে মাথাপিছু 0.53 টন কার্বন ব্যবহার করে এই দেশের মানুষ, যা এইচডিজির বেঁধে দেওয়া
মাত্রার থেকেও 80 ভাগ কম, তবু সবচেয়ে বেশি দুর্যোগের শিকার হওয়া দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। কেন এই অবস্থানটি? কারণ স্পষ্ট, কারণ আমরা পারছি না দুর্যোগ মোকাবেলা করতে। আমরা কি পারছি তিস্তা পানি বন্টন চুক্তি সুরাহা করতে? আর তাহলে আমরা কিভাবে উত্তরাঞ্চলের বন্যা ঠেকাবো? বাংলাদেশের সাথে ভারতের অভিন্ন 54টি নদী থাকলেও পানি বন্টন চুক্তি আছে শুধু গঙ্গা নিয়ে, সেই গঙ্গা চুক্তিতে ন্যায্যতা মানা হচ্ছে না। তিস্তার পানি বন্টন চুক্তিতে ঝুলে আছে 5 দশক ধরে, এবং ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো আছে সেগুলো ন্যায্য হিস্সা কখনোই বাংলাদেশ পাচ্ছে না। ভারতের বিভিন্ন বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে প্রতি বছর বন্যার সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে আমরা খরা দেখতে পাচ্ছি। হাজার হাজার মানুষ আমরা বন্যার সময় গৃহবন্দী দেখেছি, নদী তার নাব্যতা হারিয়ে যাচ্ছে। এই কারণগুলোতে আমরা কি করতে পারি? কেন ভারত আমাদের কথায় কান দিচ্ছে না? কেন তারা কর্ণপাত করতেছে না? কারণ আমাদের সেই অর্থনৈতিক এবং আমাদের কূটনৈতিক ভাবে শক্তিশালী অবস্থানটি এখনো তৈরি হয়নি। মাননীয় সভাপতি, আমরা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালী খুলনা অঞ্চলে অনেকগুলো বাঁধ ভেঙে দেখেছি যে এই বাঁধগুলোকে পুনরুদ্ধার করার জন্য এবং এদেরকে শক্তিশালী ভাবে তৈরি করার জন্য দরকার অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়া। এছাড়া সম্প্রতি সিলেটে ভূমিকম্পের ঘটনা ঘটেছে, যা বাংলাদেশে বড় একটি ভূমিকম্প ঘটার একটি ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞানীরা তেমনটাই বলছেন। এই ভূমিকম্প মোকাবেলায় কি পদক্ষেপ হওয়া উচিত? আমাদের শক্তিশালী অবকাঠামো এবং বড় আশ্রয়ণ প্রকল্প তৈরি করার দরকার, যার জন্য দরকার বিপুল পরিমাণ অর্থ যোগান দেওয়া। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ যোগান দিতে হলে অবশ্যই একটি শক্তিশালী অর্থনীতি দরকার, নচেত আমরা কোনোভাবেই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব না। আমরা যদি তাদেরকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় না আনতে পারি, তাদেরকে সাইক্লোন সেন্টারে আশ্রয় না দিতে পারি, তাহলে আমরা কিভাবে দুর্যোগ মোকাবেলা করব? মাননীয় সভাপতি, আমরা সড়ক দুর্ঘটনার ভয়ে ঘরে বসে নন্দলাল হতে চাই না। আমরা ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো শিল্পোন্নত হয়ে আমরা দুর্যোগ মোকাবেলায় সক্ষম হতে চাই। আমরা চাই আমরা জানি যে করোনা ভাইরাসের উৎপত্তি চীনে হলেও সেটির শিকার কিন্তু বিশ্বজুড়ে সবাই হচ্ছে। কিন্তু কে বেশি শক্তিশালী অবস্থানে থাকতে পারবে তার নির্ভর করছে তার অর্থনৈতিক অবস্থার উপর। আমরা যদি আজকে অর্থনৈতিক ভাবে একটি শক্তিশালী কাঠামো থাকতো আমাদের, তাহলে আমাদের এই যে অক্সিজেন সিলিন্ডার সংকট, আইসিইউ বেড কিংবা টিকা সংকটের মতো ঘটনাগুলো ঘটতো না। আমরা তাহলে অনেক বেশি সক্ষম হতাম বিভিন্ন ধরনের মহামারী কে প্রতিরোধ করতে। যুগে যুগে নানান মহামারী নানান সময়ে নানান রূপে এসেছে, এগুলোকে আমাদের প্রতিরোধ করতে সক্ষম হতে দরকার একটি অর্থনৈতিক ভিত্তি। যদি অর্থনৈতিক ভিত্তি আমাদের মজবুত হয়, তবেই আমরা খুব দ্রুত শেষ করুন, খুব দ্রুত আপনার বক্তব্য। আমি কি 10 সেকেন্ড সময় পেতে পারি? জি, 10 সেকেন্ড সময় দেয়া হলো, সময়ের মধ্যে শেষ করুন। তাই সবশেষে মাননীয় সভাপতি, আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে প্রকৃতি রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ রুখতে প্রতিকার হিসেবে আমাদের যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, তার জন্য আমাদের একটি অর্থনৈতিক ভিত্তি দরকার, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি দরকার। তবেই আমরা সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষম হব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাসুমা চৌধুরী। এ পর্যায়ে আমরা চলে যাব আজকের বিশেষ বিতর্ক অনুষ্ঠানের ব্যবসায় প্রশাসন অনুষদ তথা পক্ষের দলনেতা উম্মে হাবিবার কাছে। লাগাবো গাছ, ধরবো মাছ, সুস্থ থাকবো 12 মাস। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে সুযোগ প্রদানের জন্য। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা অর্থনীতির উপর জোর দিয়ে বলে গেলেন, আমিও তার সাথে সেই অর্থনীতির বিকল্প পথ খুঁজে দেখবো। চলুন দেখা যাক। পরিবেশের ক্ষতি সাধন না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়নই গ্রিন ইকোনমি বা কৃষি ভিত্তিক উন্নয়ন। এই সবুজ অর্থনীতির সম্ভাবনার জন্য বাংলাদেশকে সোনার দেশ বলা হয়। অন্যদিকে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ক্ষেত্রে রয়েছে বাংলাদেশের অপার সম্ভাবনা। বিশিষ্ট অর্থনীতিবিদদের অভিমত অনুযায়ী শতকরা 10% জিডিপি অর্জন করা সম্ভব এই খাতে। বিশাল সমুদ্র সীমা থেকে ব্যাপক সম্পদ আরোহণ করে আমরা অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি। 2019-20 অর্থ বছরে জিডিপিতে কৃষি খাতের অবদান 13.44%, সেবা খাতে অবদান 50.64% এবং শিল্প খাতের অবদান 35.92%। গত এক দশকে জিডিপিতে কৃষি খাতের অবদান কমেছে প্রায়
5%, সেবা খাতে কমেছে 4%, তবে শিল্প খাতে তা বেড়েছে 8%। একটি কৃষি প্রধান দেশের ক্ষেত্রে তা কখনোই কাম্য হতে পারে না। শিল্পের এই পরিমাণ উন্নয়নের পরেও জিডিপিতে রাজ করছে কিন্তু সেই সেবা খাত, শিল্প খাত কিন্তু সেই জায়গাটা নিতে পারেনি। জিডিপি এর 50%-এরও বেশি অংশ জুড়ে রয়েছে সেবা খাত। ডব্লিউটিও কর্তৃক প্রণীত 11টি সেবা খাতের মধ্যে পরিবেশ বিষয়ক সেবা, স্বাস্থ্য সেবা, পানি ও পর্যটন সম্পর্কিত সেবা খাতগুলোর মাধ্যমে আমরা আমাদের জিডিপি এই অবস্থানে রাখতে পেরেছি। এই খাতগুলোকে গুরুত্ব দিলে আমরা শুধুমাত্র প্রাকৃতিকভাবে সম্পদের ক্ষতি না করে আরো বেশি লাভবান হতে পারি। এটি নির্ভর করছে আমাদের উপর। আমরা আমাদের সম্পদ বিনষ্ট করে 36% উন্নয়নের পথে হাঁটবো, নাকি তার সঠিক ব্যবহারের মাধ্যমে 50%-এরও বেশি উন্নয়নের পথে হাঁটবো? প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ দলনেতার কাছে। মাননীয় সভাপতি, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিশ্ব যখন পলিব্যাগকে না করছে, আমরা তখন পাট শিল্পের মতো একটি শিল্পকে নিজে হাতে গলা টিপে মেরে ফেলছি। একসময় পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ছিল, শুধু তাই নয়, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম পথ ছিল পাট। কিন্তু সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্যবাহী শিল্পটি আজ মৃতপ্রায়। বিশ্ব যখন কৃত্রিম তত্ত্ব বাদ দিয়ে পাট তুলাকে প্রাধান্য দিচ্ছে, আমরা তখন নির্বুদ্ধিতা আর দায়িত্বহীনতার পরিচয় দিয়ে পাট কলকে বন্ধ করে দিচ্ছি। স্বাধীনতার পরপর পাট ও পাটজাত দ্রব্য থেকে রপ্তানি 87% আসতো, যা আজ সিঙ্গেল ডিজিটে পরিণত হয়েছে। কেন বলতে পারেন মাননীয় প্রতিপক্ষ? যেখানে নিজেদের উৎপাদিত পাট রেশম পণ্য দেশের অর্থনীতির মূল ভিত্তি পোশাক শিল্পের চালিকা শক্তি হতে পারত, সেখানে আজ আরএমজির কাঁচামালই আমাদের দেশে আমদানিকৃত পণ্যের তালিকার শীর্ষে অবস্থান করছে। এর কারণ একটু ব্যাখ্যা করে যাবেন দলনেতা। আমরা এতদিন জেনে এসেছি আমরা মাছে ভাতে বাঙালি। দুর্ভাগ্য হলেও সত্যি, আজ সেই মাছের দেশে মাছ আমদানি করতে হয়। অথচ এই খাতে বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে, যা আমরা কাজে না লাগিয়ে আমাদের ঊর্ধ্বমুখী দৃষ্টি দিয়েছি শুধুমাত্র শিল্পায়নের দিকে। এটাই কি আপনাদের শিল্পায়নের নমুনা? প্রশ্ন রেখে গেলাম। কৃষিতে আশাতীত সাফল্যের কারণে বাংলাদেশের কৃষিকে মডেল হিসেবে অনুসরণ করে পুরো বিশ্ব। এদেশের মাটি এতটাই উর্বর যে একটি মাটিতে 3 ধরনের ধান একই বছরে উৎপাদন করা সম্ভব হয়। অথচ শিল্পায়ন আর নগরায়নের প্রভাবে যেভাবে চাষযোগ্য জমি বিলুপ্ত হতে শুরু করেছে, একদিন দেখা যাবে বসবাসের জন্য বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি আর উন্নত জীবন ব্যবস্থা থাকলেও খাওয়ার জন্য এক মুঠো ভাত খুঁজে পাওয়া যাবে না। মাননীয় স্পিকার, আমরা এই দিন কোনোভাবেই দেখতে চাই না। বাংলাদেশে অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর খাদ্য সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছে কৃষি বিজ্ঞানীরা। গত কয়েক বছরে চাহিদানুপাতে ধানের উৎপাদন কমেছে প্রায় 20 লাখ মেট্রিক টনে পৌঁছেছে, যা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শিল্পায়ন নগরায়নের ফলস্বরূপ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস, বিশেষত কার্বন ডাইঅক্সাইড বেড়েছে। যেভাবে বেড়ে চলেছে তাতে 2050 সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা 1.5 থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড তথা হিমবাহের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 0.5 থেকে 2.5 অব্দি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পৃথিবীর ক্রম উষ্ণায়নের ফলে সাগর থেকে জলীয় বাষ্প উঠে এলেও তা হিমবাগাত্রে জমাট না বেঁধে বৃষ্টি আকারে ঝরে পড়ছে। তাই শীত বসন্তে মাত্রাতিরিক্ত বৃষ্টির ঘটনা ঘটছে। দেখা যাচ্ছে সাইক্লোন আইলা, নার্গিস, সিডর, আমপান আর ইয়াসের মতো দুর্যোগ। উষ্ণায়নের ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিপর্যয়ের মুখে পড়বে দক্ষিণ আমেরিকা সহ চীন, বাংলাদেশ, ভারত ও এশিয়ার আরো অনেক দেশ। সবচেয়ে বেশি বিরূপ পড়বে কৃষি ক্ষেত্রের উপর, যা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। নদী নালার পানি ধারার উৎস হিমবাহ নিশ্চিহ্ন হলে অনেক নদী নালা অস্তিত্বহীন হয়ে যাবে, যা ইতিমধ্যেই বাংলাদেশে দেখা দিয়েছে। এতে নদীকে কেন্দ্র করে কৃষিভিত্তিক যে মানব সভ্যতা গড়ে উঠেছিল তা অলরেডি দেখা যাচ্ছে বিপর্যস্ত হয়ে গেছে। আপনারা বললেন জৈব জ্বালানি শক্তির কথা, আপনারা যাকে বিশেষ গুরুত্ব দিয়ে বললেন, আমি বলতে চাই কৃষকরা সরকারি নীতি অনুসরণ করে জৈব জ্বালানির উৎপাদন বাড়িয়ে শিল্পায়ন নগরায়ন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করলেও এর ফলে খাদ্য সংকট আরো প্রকট হওয়ার সম্ভাবনা বিদ্যমান। তার কারণ সরকারি ছাড়ের কথা ভেবে অনেক কৃষক চিরাচরিত খাদ্যশস্যের উৎপাদন ছেড়ে তাদের উর্বর জমিতে পাম, জেট্রোফা আদি জৈব জ্বালানি তৈরির কাঁচামাল চাষ করছেন। ফলে খাদ্যশস্য উৎপাদনে জমির উৎপাদন মাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। তাই আমার বিপক্ষ দলকে আমি আহ্বান করব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠিক কবে কালেই যেমনটা বলেছেন, আমরাও আরেকবার তেমনটাই বলি। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর, হে নব সভ্যতা, হে নিষ্ঠুর স্বর্গগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের বিতর্ক অনুষ্ঠানের পক্ষ দলের দলনেতা উম্মা হাবিবাকে। এ পর্যায়ে আহ্বান করছি আজকের বিতর্ক অনুষ্ঠানের বিপক্ষ দলের দলনেতা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে হালিমা খাতুন মিনকে। প্রতিবেশ পুনরুদ্ধার হোক, সবার অঙ্গীকার। এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি, এই স্লোগানে আজ 5ই জুন দেশে দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।
ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের প্রীতি বিতর্কে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের যে বিষয়টি নির্ধারিত হয়েছে তা হলো দাও ফিরে সে অরণ্য লও এ নগর। সঙ্গত কারণেই আমি এবং আমার দল বক্তব্যের বিপক্ষে অবস্থান করছি। তবে তার মানে এই না যে আমরা এর সঙ্গে দ্বিমত। আমরা শুধুমাত্র এটি বোঝাতে চাচ্ছি যে আমরা নগরায়ন চাই, তবে সেটা অবশ্যই পরিবেশ বান্ধব এবং পরিবেশের ক্ষতি না করে, কারণ পরিবেশ ছাড়া মানুষের অস্তিত্ব কখনোই সম্ভব নয়। চলে যাচ্ছি আমি আমার বক্তব্যে। মাননীয় সভাপতি, আজকের পরিবেশ দূষণের জন্য আমরা নগরায়নকে দায়ী করতে পারি না। আমরা দায়ী করতে পারি আমাদের কার্যক্ষমতার অভাবের কারণে, আমাদের প্রযুক্তির অভাবের কারণে, আমাদের সচেতনতার অভাবের কারণে। বাংলাদেশের কার্বন নিঃসরণের যে তালিকা বর্তমানে আমরা দেখতে পাই, সেখানে দেখা যায় সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 39তম। বছরে মাথাপিছু 0.53 টন কার্বন ব্যবহার করে এই দেশের মানুষ, যা এইচডিসি তে বেঁধে দেওয়া মাত্রার চেয়েও 80 ভাগ কম। তার মানে আমরা এটি বোঝাতে চাচ্ছি যে কার্বন নিঃসরণে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। তাই কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের নগরায়নকে আমরা কোনোভাবেই দায়ী করতে পারি না। তবে শিল্পোন্নত দেশগুলো যদি সচেতন হয় এবং এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কার্বন নিঃসরণ কমানো যেতে পারে। বাংলাদেশ 2050 সালের মধ্যে নিজস্ব সম্পদ ব্যয় করে 5% কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে। আর আন্তর্জাতিক সহায়তা পেলে আরো 15% কমানো সম্ভব। জ্বালানি, পরিবহন এবং শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করে বাংলাদেশ প্রতিবেদন জমা দিয়েছে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি তাদের প্রতিবেদনে বলেছে 119টি দেশ যদি তাদের কার্বন নিঃসরণ কমানোর পুরো অঙ্গীকার বাস্তবায়নও করে, তাতেও বিশ্বের তাপমাত্রা 3.5 ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়বে। আর অঙ্গীকার যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধির হার 4 ডিগ্রি ছাড়িয়ে যাবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক আইনুন নিশাত এই বিষয়ে বলেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের তেমন কোনো ভূমিকা নেই। তা সত্ত্বেও বাংলাদেশের কার্বন নিঃসরণ কমানোর কথা বলাটা বিশ্ববাসীর জন্য একটি উদাহরণ, যাতে এর ফলে শিল্পোন্নত রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণের ব্যাপারে এগিয়ে যেতে পারে। তাই যেখানে আমরা কার্বন নিঃসরণের জন্য দায়ী না, সেক্ষেত্রে আমরা ভুক্তভোগী, সেখানে আমাদের নগরায়নকে আমরা কখনোই এর জন্য দায়ী করতে পারি না। আশা করি বিপক্ষ দলের প্রশ্নটির উত্তর পেয়েছেন, পক্ষ দলের বক্তা তার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে হ্যাঁ, পরিবেশ দূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে এবং সেই মাত্রা বৃদ্ধিকে আমরা কিভাবে হ্রাস করতে পারি, কিভাবে তার আশঙ্কা কমাতে পারি, সে ব্যাপারে আমাদের কিছু পদক্ষেপ রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয়ভাবে অনুমোদিত অঙ্গীকার আইএনডিসি এক প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশ 2050 সালের মধ্যে সব কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বিশ্বের সর্বাধুনিক সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা করেছে। এর ফলে এই প্রকল্পের মাধ্যমে 400 মেগাওয়াট বিদ্যুৎ বায়ু চালিত কেন্দ্র থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হবে। একই সঙ্গে বাংলাদেশ সড়কের চেয়ে রেলের যাত্রী সংখ্যা 20% বাড়ানো এবং যানজট কমিয়ে কার্বন নিঃসরণ 15% কমানোর পরিকল্পনার কথা জানিয়েছে। আইএনডিসি প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন ও কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে 2015 থেকে 30 সাল পর্যন্ত বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মোট $4000 কোটি এবং 10টি খাতে অভিযোজন বাবদ $4200 কোটি প্রস্তাব করেছে, যা কিনা একটি সমৃদ্ধ অর্থনৈতিক অবস্থান থেকেই আমরা নিশ্চিত করতে পারি। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের পদক্ষেপ এবং সফলতা সত্যি প্রশংসনীয়। সরকার 2009 সালের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যানের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে নানা পদক্ষেপ এবং অভিযোজন কর্মসূচি নিয়েছে। অভিযোজন বিষয়ক কর্মকাণ্ডে সরকার 2010 সাল থেকে প্রতি বছর জিডিপির 1% অর্থাৎ $200 কোটি করে ব্যয় করছে। বাংলাদেশ 2014 সালে ক্লাইমেট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক প্রণয়ন করেছে। জলবায়ু সহিষ্ণুতা তহবিল গঠনের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মুজিব বর্ষ উদযাপনকালে 21টি জেলার 36টি উপজেলায় 44টি প্রকল্পের অধীনে 743টি ব্যারাক নির্মাণ করে 3715টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে 1997 সাল থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত 3,20,058টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে, যাদের অধিকাংশই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা কারণে গৃহহীন হয়েছিল।
সম্প্রতি স্মরণকালের দুটি আঘাত সুপার ঘূর্ণিঝড় আম্পান এবং কোভিড-19 সফলভাবে মোকাবেলায় সরকার সফল হয়েছে এবং এই সফলতা সম্ভব হয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির কারণে। মাননীয় সভাপতি, বাংলাদেশ ভৌগোলিকভাবেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে এবং এ কারণে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হয় দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার জন্য। সেই দুর্যোগ মোকাবেলায় আমরা যদি পর্যাপ্ত পদক্ষেপ না নিতে পারি তাহলে কোনোভাবেই কোনো রকম প্রাকৃতিক পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আমরা সেটিকে সফল করতে পারবো না। আর সেই দুর্যোগ মোকাবেলাকে সফল করতে হলে দরকার সচল অর্থনীতির চাকা তথা শিল্পায়ন ভিত্তিক সভ্যতা। শিল্পায়ন ভিত্তিক সভ্যতা ছাড়া কোনোভাবেই আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে পারবো না। আমার প্রতিপক্ষ দল অনেকগুলো প্রশ্ন আমাদেরকে করে গেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি। পরিবেশ দূষণে তারা নগরায়নকে দায়ী করেছে, কিন্তু নগরায়ন যদি সঠিকভাবে এবং পরিবেশ বান্ধব করা হয় তাহলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো যাবে এবং বর্তমান সরকার সেই জায়গাতে যথেষ্ট সচল ভূমিকা পালন করছে। তারা বলে গেলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। তারা হয়তো জানে না যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি, যা কিনা জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এবং এই প্রযুক্তির মাধ্যমে আমরা সুন্দরবনের পরিবেশ ঝুঁকির বড় ধরনের যে আশঙ্কা ছিল তা অনেকাংশেই নিরাময় করা সম্ভব। তারা বলে গেলেন কার্বন নিঃসরণের কথা, কিন্তু তারা হয়তো জানে না যে কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা খুবই সামান্য, বরং বাংলাদেশ অনেক কম পরিমাণ কার্বন নিঃসরণ করে যা পরিবেশ দূষণের ক্ষেত্রে নগণ্য। তারা বলে গেলেন আপনার সময় শেষ, 10 সেকেন্ড সময় দেওয়া হলো, এর মধ্যে শেষ করবেন। ধন্যবাদ। তারা বলে গেলেন কৃষিতে প্রতিনিয়ত আমরা পিছিয়ে যাচ্ছি। তারা বলে গেলেন কৃষি ভিত্তিক অর্থনীতিতে বাংলাদেশের যে সুনাম ছিল সেটি হয়তোবা ভবিষ্যতে আর ধরে রাখা সম্ভব না, কিন্তু তারা হয়তো জানে না যে বাংলাদেশ কৃষিতে সফলতা অর্জন করেছে এবং প্রতিনিয়ত কৃষি খাতে নতুন নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা আরো বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারছি। তারা বলে গেলেন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কথা, বারবারই সেই কথাটা বলে গেছেন, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে চাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির পেছনে বাংলাদেশের ভূমিকা নেই। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না। আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা গঠনের মাধ্যমে আমাদের পরিবেশের ঝুঁকি কমাতে পারি। তাই আমরা বলতে চাই আমাদের আজকের বিতর্কে আমরা একই কথাই বলবো যে শিল্পায়ন ভিত্তিক সভ্যতা আমরা চাই যা কিনা পরিবেশ বান্ধব এবং এই সময়ের জন্য যেটি যুগোপযোগী। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা হালিমা খাতুন মিনকে। আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা চলে যাব যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডন পর্বে প্রথমে আহ্বান করছি পক্ষ দলের দলনেতা উম্মে হাবিবাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, গঠনমূলক বক্তব্যের পর পুনরায় যুক্তি খণ্ডন পর্বে আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি চলে যেতে চাই আমাদের বিপক্ষ দলনেতা এবং বাকিদের বক্তব্যে। আপনারা বলে গেলেন দুর্যোগের কারণ আমরা নই, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে উন্নত দেশগুলো, বাংলাদেশের এক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা নেই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই উন্নত দেশগুলো সেই পণ্যগুলো উৎপাদন করতে যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে যা আপনি নিজের দেশে লক্ষ কোটি টাকা দিয়ে রপ্তানি করে নিয়ে আসেন, তাহলে আপনি কি পরোক্ষভাবে এটার জন্য দায়ী হলেন না? আপনি বলে গেলেন প্লাস্টিক দূষণের জন্য আমরা দায়ী নই, আমরা অবশ্যই পেস্টিসাইড প্লাস্টিক বর্জ্য নিঃসরণের জন্য দায়ী, কেননা আমরা এখনো পর্যন্ত পাটের ব্যাগের চেয়ে পলি ব্যাগ বেশি ব্যবহার করছি। দ্বিতীয় বক্তা বলে গেলেন অর্থনৈতিক সক্ষমতা অর্জন হলেই আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারি। মাননীয় সভাপতি, যদি তাই হয় তাহলে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হতো না, তারা যথেষ্ট উন্নত দেশ। আর প্রধানমন্ত্রী বলেছেন উন্নত দেশের লাগামহীন শিল্পায়নের জন্য আমরা ঝুঁকিতে পড়ছি, তো আমরা কি একই কাজ করছি না? আমরা কি বন উজাড় করে শিল্পায়ন করছি না? এতে করে আমরা ভবিষ্যতে আমাদের পরিবেশকে সমহারে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছি কিনা একটু ভেবে দেখবেন। ইউরোপ, আমেরিকা, আফ্রিকার লোকদের দাস বানিয়ে হয়তো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পেরেছেন তারা, কিন্তু আমাদের জন্য কি আদৌ তেমন কোনো উপায় আছে? বাজেট কিন্তু ঠিকই নির্ধারিত হয় মাননীয় সভাপতি, তারপরও কেন তা কাজে লাগে না? বিপক্ষ দলনেতা বললেন আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য দায়ী করতে পারি অসচেতনতা। একদম, আমারও সেই কথা, আমি আপনার সাথে একমত। এ সকল অপরিকল্পিত নগরায়ন কি অসচেতনতার প্রমাণ রাখে না? অবশ্যই রাখে। অপরিকল্পিত নগরায়নে দায়ী পরিবেশের
দুর্যোগ হানতে। মাননীয় সভাপতি, বনায়ন আমাদের চরম প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় এবং ঝোড়ো বাতাসের তীব্রতা থেকে বাঁচায়। আমপান ও ইয়াস থেকে খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সুন্দরবন এবং অন্যান্য উপকূলীয় ম্যানগ্রোভ বন উপকূলীয় অঞ্চলে বসবাসরত লাখ লাখ জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কার্বন মজুতের মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রশমিত করে বন বাস্তু সংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী প্রায় 60% কার্বন বনে সংরক্ষণ করা হয়। তাহলে এই সুন্দরবনকে ধ্বংস করে আমরা ঠিক কি উন্নয়ন ঘটাতে চাচ্ছি তা বলার অপেক্ষা রাখে না। রামপাল রূপপুর পদ্মা সেতু যে উন্নয়নগুলোকে আপনারা শিল্পায়ন বলেন, সেই রামপাল রূপপুর আজকে যদি ব্লাস্ট করে কালকে কি হবে সেটা কি একবার ভাবতে পারছেন? আমাদের নেই কোনো প্রস্তুতি। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমরা হিরোশিমা নাগাসাকির মতো অবস্থায় পরিণত হতে চাই না। আমরা আগে থেকেই তার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে চাই, যাতে এ ধরনের কোনো ব্যাপার আমাদেরকে মোকাবেলা করতেই না হয়। যে পরিমাণ সম্পদ নিয়ে আমাদের রাজা থাকার কথা ছিল, আমরা এই স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, ধনধান্য পুষ্প ভরা একটি দেশ, অথচ সেই সম্পদ নিয়ে রাজ করছে অন্যরা, আর আমরা সেখানে আজ প্রজা। আমাদের শিল্পের ওপর গড়ে ওঠা বস্ত্র শিল্পের নিয়ন্ত্রণ করছে বহিরাগতরা, আমরা সেখানে শুধুই শ্রমিক, যাদের যথাযথ সম্মানীয় সময় মতো দেয়া হয় না। তাহলে কি বলতে চাচ্ছেন মাননীয় বিপক্ষ দল, একটু পরিষ্কার করে বলে যাবেন। তাই আমি সর্বশেষে আবারও বলতে চাই, আবার আমার বিপক্ষ দলকে আহ্বান করতে চাই, আসুন একই সুরে বলি, দাও ফিরে সে অরণ্য, লওয়ে নগর। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডন পর্ব তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের বিতর্ক অনুষ্ঠানের বিপক্ষ দলের দলনেতা হালিমা খাতুন মিমের কাছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আরো একবার সুযোগ প্রদানের জন্য। আমার প্রতিপক্ষ দলনেতা বলে গেলেন, আমরা যেন একই সুরে বলি, আমরা অরণ্যে ফিরে যেতে চাই, আমরা নগর চাই না। এই সময় এসে দাঁড়িয়ে, একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে আমরা যদি একটু পেছনে ফিরে যেতে চাই, আমরা যদি দেখি যে আগে যে যখন অরণ্য সমৃদ্ধ ছিল তখন কি প্রাকৃতিক দুর্যোগ কিংবা পরিবেশে কোনো দুর্যোগ হয়নি, এবং তখনকার চেয়ে বর্তমানে কি আমরা তার থেকে বেশি ভোগান্তির মধ্যে পড়ছি, তার থেকে বেশি প্রাণনাশ হচ্ছে? না। এক্ষেত্রে তিনি হয়তো আমার সঙ্গে সহমত হবেন। হ্যাঁ, আগেও প্রাকৃতিক দুর্যোগ ছিল, এখনো হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি বর্তমান সময়ে যাতে প্রাকৃতিক দুর্যোগে মানুষের অস্তিত্ব বিপন্ন না হয় সেজন্য পরিবেশ সংরক্ষণ করতে পারি, এবং এক্ষেত্রে নগরায়নকে কখনোই অন্তরা হিসেবে দাঁড় করানো উচিত না। আমরা সবসময় বলে আসছি পরিবেশ বান্ধব শিল্পায়ন এবং নগরায়ন, এবং আমাদের প্রত্যেকটি পদক্ষেপে যেন আমরা পরিবেশের কথাটাকে আগে মাথায় রাখি, পরিবেশের বিপর্যয় রোধে যেন আমরা কাজ করি এবং সে ভিত্তিতে শিল্পায়নকে এগিয়ে নিয়ে যায়। বর্তমান সরকারের যে পদক্ষেপগুলো রয়েছে, তিনি যার বিরোধিতা করলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা বললেন কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বললেন, আপনি একটু ভেবে বলুন তো, আপনি যদি আসলে এই বড় বড় প্রকল্পগুলোর বাইরে গিয়ে থাকতে চান, তাহলে কি একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিংবা উন্নত জীবন ধারণা, আপনি কি তা মেটাতে পারবেন? কখনোই সম্ভব নয়। নগরায়ন বা শিল্পায়ন এর বাইরে গিয়ে শুধুমাত্র পরিবেশের কথা চিন্তা করে যদি আমরা সমস্ত কলকারখানা কিংবা অন্যান্য ক্ষেত্র থেকে দূরে সরে যাই, তাহলে কখনোই আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই অবশ্যই শিল্পায়নের দরকার আছে। তবে হ্যাঁ, আমরা চাচ্ছি পরিবেশ বান্ধব উপায়ে যেন আমরা শিল্পায়নকে চালু রাখতে পারি। সেক্ষেত্রে আমরা বারবারই উল্লেখ করেছি যে পারমাণবিক যে ক্ষেত্র বা চুল্লি আমরা স্থাপন করেছি সেটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর না, এমন কিছু প্রকল্প এবং প্রযুক্তি সেখানে অবশ্যই নিশ্চিত করা হবে। এছাড়া তিনি বলে গেলেন কলকারখানার কথা, যানবাহনের কথা। বর্তমান সরকার মেট্রো রেলের মতো একটি প্রকল্প বাস্তবায়ন করেছে, সফলভাবে সম্পন্ন হয়েছে। কেন? কারণ পরিবেশের জন্য এটা উপযোগী, এটি টেকসই, পরিবেশের জন্য খুবই কার্যকর। এছাড়া আমাদের আরো প্রকল্প রয়েছে যেটা আমি এর আগে উল্লেখ করেছিলাম। আমরা সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং কয়লা ভিত্তিক যে ব্যবস্থাপনা, সেক্ষেত্রেও সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির মাধ্যমে আমরা সেখানকার পরিবেশ ঝুঁকি কমানোর মাধ্যমে পরিবেশ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাচ্ছি। তাই আমি বলতে চাই, আমার প্রতিপক্ষ দল যে বিষয়টির সাথে বিরোধিতা করছেন সেটি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অবশ্যই শিল্পায়নে আছি, শিল্পায়ন ভিত্তিক যুগে বসবাস করছি। তবে হ্যাঁ, অবশ্যই আমরা পরিবেশ বান্ধব শিল্পায়ন নিশ্চিত করব, এই হোক আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি
বিপক্ষ দলের দলনেতা হালিমা খাতুন মিমকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে যাব আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরিফুল ইসলাম, সাবেক কৃতি বিতার্কিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং প্রভাষক, আইন ও বিচার বিভাগ, বিইউ-বিটি। চলে যাচ্ছি আমরা আরিফুল ইসলাম স্যারের কাছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনার চমৎকার উপস্থাপনার জন্য। ডিজিটাল প্ল্যাটফর্ম ইবিয়ানের আমাদের সবচেয়ে সক্রিয় গ্রুপ, আমাদের সাজ্জাদ হোসেন সাজু, এবং আজকে যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই বিশেষ বিতর্কের বিষয় ছিল দাও ফিরে সে অরণ্য, ল এ নগর। চমৎকার একটি বিতর্কের বিষয় ছিল এবং আমরা সত্যি চমৎকার একটি বিতর্ক পক্ষ দল এবং বিপক্ষ দলের মাধ্যমে উপভোগ করেছি। পক্ষ দল তার বক্তব্যে অরণ্য বা পরিবেশের যে দাবি তুললেন, তারা যে বক্তব্যগুলো রাখলেন, বাস্তবে সেগুলো খুবই প্রাসঙ্গিক। আবার বিপক্ষ দল যে নগরায়ন বা উন্নয়নের পক্ষে যে তাদের কথাগুলো বলেছেন, সেগুলোকেও কিন্তু আমরা এই আধুনিক যুগে অস্বীকার করতে পারি না। তবে আমাদের বিপক্ষ দলের দলনেতা তার বক্তব্যে যে চমৎকার একটি সমন্বয় করেছেন, আমাদেরকে আসলে সেই সমন্বয়ের জায়গায় চলে আসতে হবে। আমরা কিন্তু আসলে কোনোভাবেই এই আধুনিক যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে কখনো পিছিয়ে পড়তে পারবো না। আমাদের উন্নয়নের দিকে যেতে হবে, আমাদের নগরায়নের দিকে যেতে হবে, কিন্তু সেটা কিরকম করে হবে? আমরা কি নগরায়নের জন্য আমাদের পরিবেশকে ধ্বংস করে দেব? আমরা কি আমাদের সেই যে ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, সেগুলোকে কি নষ্ট করে ফেলবো? দেখেন, আজকে যে বাগেরহাটের রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এটা যদি হতো, কেউই আমরা বিরোধিতা করছি না, কিন্তু বাগেরহাটে সুন্দরবনের পাশে না হয়ে বাংলাদেশে তো আরো অসংখ্য জায়গা ছিল যেখানে এটা এভাবেই হওয়া যেত, কিন্তু সেটা না হয়ে কিন্তু সুন্দরবনের পাশেই হচ্ছে। এখানে একটা কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। উন্নয়ন এবং আমাদের যে পরিবেশ, দুটো তাহলে কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আবার যদি আপনি চিন্তা করেন, আমাদের এই যে নগরায়নের জন্য প্রচুর পরিমাণে ইট আমরা ব্যবহার করছি, আমরা এই আধুনিক যুগে কিন্তু পরিবেশ বান্ধব ইট উৎপাদন করতে পারছি। সেটা যদি করি, তাহলে কিন্তু আমাদের এই নগরায়ন কখনো কোনো বাধা হবে না। আবার এই যে আমাদের হাজার হাজার টন বর্জ্য, এগুলোকে কিন্তু ব্যবহার করে উন্নত বিশ্ব তাদের জন্য অনেক কিছু উৎপাদন করছে। আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে না যেয়ে যদি আমরা সৌর বিদ্যুতের দিকে এগিয়ে যেতে পারতাম, তাহলে তো আমাদের বিদ্যুৎও হতো, আবার কিন্তু পরিবেশের ভারসাম্যটাও রক্ষা হতো। আমরা এরকম যদি চিন্তা করি, তাহলে আমাদের উন্নয়নটাও হবে। ঠিক আমাদের যে বেঁচে থাকার জন্য যে পরিবেশ, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। কিছুদিন আগেও আমাদের সড়ক পরিবহন মন্ত্রী বলেছিলেন, আগে জীবন পরে জীবিকা। ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যে আপনি যদি পরিবেশকে ধ্বংস করে দেন, পরিবেশ নাই রাখেন, তাহলে আপনি উন্নয়ন করে কোথায় থাকবেন? আপনি চিন্তা করেন, এখন আমাদের বাংলাদেশ, আমাদের বক্তারা বলেছে যে আমরা খুব কম পরিমাণ কার্বন নিঃসরণ করি, সত্য কথা, কিন্তু তারপরেও আমরা যে বৈশ্বিক এই যে গ্লোবাল ওয়ার্মিং, এটা থেকে কি দূরে থাকতে পারছি? আমাদের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, প্রচন্ড রকম গরমে আমরা কষ্ট পাচ্ছি, আবার বৃষ্টি যখন হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। এ কারণে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, আপনারা যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকছে এভাবে, যে আপনারাই চিন্তা করেন কিভাবে আমরা বেঁচে থাকতে পারি, উন্নয়নের সাথে থাকতে পারি, আবার সুন্দর পরিবেশ আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি। আপনি চিন্তা করেন, সরকার কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে। আমাদের 1995 সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে, কি চমৎকার চমৎকার বিধান সেখানে আছে, কিন্তু আমরা কি আসলে সেগুলো পালন করতে পারছি? সরকার চাইলে কিন্তু বিভিন্ন এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল ঘোষণা করতে পারে। বিভিন্ন ইট ভাটা, বিভিন্ন কারখানা, এগুলো করার আগে অনুমতি নেওয়ার বিধান আছে, সেগুলো আসলে বাস্তবায়িত হচ্ছে কিনা। আপনি সর্বশেষ আমাদের যদি সংবিধানের দিকে লক্ষ্য করেন, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 18 ক অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। সেখানে আমাদের, আপনারা যদি দেখেন যে এই পরিবেশ ও আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের বিধান কিন্তু সেখানে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বর্তমান এবং
ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষণাবেক্ষণ এবং আমাদের প্রাকৃতিক বৈষম্য, প্রাকৃতিক এই যে বিষয়গুলোকে সংরক্ষণের জন্য চমৎকার বিধান আছে, কিন্তু আমরা মেনে চলছি কিনা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি লক্ষ্য রাখেন, দেখেন যে এই যে বিষয়গুলো সংবিধান, আমাদের অন্যান্য আইন এগুলো দিয়েছে, সেগুলো আপনারাই আস্তে আস্তে ক্ষমতার দ্বার প্রান্তে আসবেন, দায়িত্বে আসবেন, আপনারা যদি সেগুলো মেনে চলেন দেশের কল্যাণ হবে। সবশেষ একটা কথা বলি, সেটা হলো আমরা কি আসলে আমাদের দেশকে আমরা আপন করে ভাবতে পারছি? আমরা আমাদের, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, একজন মানুষের ৩ জন মা থাকে। একটা হচ্ছে তার গর্ভধারিণী মা, একটা হচ্ছে তার মাতৃভাষা, আর একটা হচ্ছে তার মা ও মাটি দেশ। এই ৩ জনকেই সমান গুরুত্ব দিয়ে ভালোবাসা উচিত। সবাই কি আসলে আমরা এই যে একটা ধূমপানের শেষে যে তার অবশিষ্টাংশটা, সেটা কি আসলে একটা আমরা ডাস্টবিনে ফেলতে পারছি? একটা কলা, একটা আচার খেয়ে আমরা কি সেটাকে ডাস্টবিনে ফেলতে পারছি? আমরা কিন্তু পারছি না। দেশকে ভালোবাসতে পারছি না। এই জায়গায় আমাদের কাজ করা উচিত। সবশেষে আমি বিতার্কিকদের জন্য বলছি, সত্যি অসাধারণ বিতর্ক উপভোগ করছি আমি। পক্ষ দলে যারা যখন বিতর্ক করছিল তখন মনে হচ্ছিল সত্যি তারা যা বলছে তার বাইরে কিছু বলার নেই। আবার যখন বিপক্ষ দলের বক্তব্য শুনছিলাম, তাদের বক্তব্য চমৎকার যুক্তি নির্ভর ছিল। চমৎকার ভাবে তারা উন্নয়ন এবং আমাদের প্রাকৃতিক বিষয়কে সমন্বয় সাধন করেছিলেন। সেজন্য আমার একটা গল্প মনে পড়ছে। নাসির উদ্দিন হোজ্জাকে আপনারা সবাই নাম শোনেন, তাকে একটা এরকম বিতর্কের মঞ্চে দাওয়াত করেছিল। তিনি তখন, সবাই শেষে বলল যে আর তো কেউ বিচার আচার করেনি, আপনি রায় দেন কে জয়লাভ করলো। তো উনি বক্তব্যের শেষে বললেন যে আমার কাছে মনে হয়েছে পক্ষ দল বিতর্কে জয়লাভ করেছে। তারপর বললো যে বিপক্ষ দল কেমন করলো, বিপক্ষ দলের বক্তব্য তার মনে হলো বলে বিপক্ষ দল জয়লাভ করেছে। তারপর যখন উপস্থাপক বললো যখন, তাহলে তো দুই দলই জয়লাভ করেছে, বলছে আপনিও জয়লাভ করেছেন। তো আজকে আসলে বিতর্কটা চমৎকার ভালো হয়েছে। আমি ইবিয়ানের যিনি সম্মানিত মডারেটর আমাদের সাজ্জাদ হোসেন সাজু, এবং আজকের যে এই বিশেষ বিতর্কের সম্মানিত সভাপতি এবং আমাদের এই মডারেটর আমাদের অনিক, সবার জন্য শুভকামনা থাকলো। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আমাদের পরিবেশের যে ভারসাম্য রক্ষা হোক, একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরিফুল ইসলাম স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সেই সাথে আজকের বিতর্কে বিশেষ আলোচক হিসেবে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু ছিল দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। পক্ষদল এবং বিপক্ষ দলের অসাধারণ এবং প্রাণবন্ত উপস্থাপন আমরা সকলেই শুনেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বিতর্কের বিষয়বস্তুতে পক্ষদল কৃষি বান্ধব এবং সবুজ উন্নয়নের পক্ষে কথা বলে গিয়েছেন, এবং সেই সাথে বিপক্ষ দলের বিতার্কিকরা নগর উন্নয়নকে টেকসই উন্নয়নের ভূমিকা মুখ্য হিসেবে প্রতিপাদিত করে গিয়েছেন। অনুষ্ঠানের দীর্ঘ সময় ধরে আমরা পক্ষ দল এবং বিপক্ষ দল উভয় দলের প্রাণবন্ত বক্তব্য শুনেছি। আজকের বিতর্ক অনুষ্ঠানের পক্ষ এবং বিপক্ষ দলের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। মুজিব বর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি। বিশ্ব পরিবেশ দিবস 2021-এর প্রতিপাদ্য বিষয়বস্তুকে সফল করার অনুরোধ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখো।